ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আজ ক্লাস 12-এর পাঠ্য পোয়েট্রি অফ আর্থ জন কিটসের লেখার কবিতাটির লাইন বাই লাইন ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব। একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ কবিতাটি দেখার পরে তোমাদের সমস্ত এমসিকিউ এসকিউর প্রশ্ন তোমরা সহজেই করতে পারবে এবং অবশ্যই ব্রড কোশ্চেনের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো কবিতাটি শুরু করা যাক। তো মূল টেক্সট পড়ার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে পোয়েট্রি অফ আর্থ ইজ এ সনেট রিটেন বাই রোমান্টিক পোয়েট জন কিটস। এটা এক ধরনের সনেট ডিভাইডেড ইন্টু টু সেগমেন্ট। ফার্স্ট 8 লাইন ইজ কল্ড অক্টেভ অ্যান্ড নেক্সট 6 লাইন ইজ কল্ড সেস্টেড। অর্থাৎ প্রথম 8 লাইনকে আমরা অক্টেভ বলি এবং পরের 6 লাইনকে আমরা সেস্টেড বলি। ঠিক আছে, স্ট্রাকচারাল ডিভিশন। এবং আমাদের যে কবি আছে জন কিটস, সেই জন কিটস ওয়াজ এ কাইন্ড অফ রোমান্টিক পোয়েট অ্যান্ড লাইক এনি আদার রোমান্টিক পোয়েট হি টুক ইন্সপিরেশন ফ্রম দ্য নেচার অ্যান্ড ক্রিয়েটেড হিজ ম্যাগনিফিসেন্ট লিটারারি স্পিচ। অর্থাৎ অন্যান্য রোমান্টিক কবিদের মতো তিনিও কিন্তু একজন নেচার লাভার ছিলেন এবং প্রকৃতিই ছিল তার সমস্ত সাহিত্যের উৎস, বা তার যত তিনি লিটারারি স্পিচ লিখেছেন তার উৎস কিন্তু নেচার। ওকে, এবার চলো আমরা লাইন বাই লাইন কবিতাটা আলোচনা করি। কী বলেছে? দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনোই মৃত হয় না। প্রথমেই একটা অনুসিদ্ধান্ত দিয়ে তিনি কবিতাটা শুরু করেছেন, অর্থাৎ একটা ডিসিশন জানিয়ে দিয়েছেন, একটা কনক্লুশন বলে দিয়েছেন যে পৃথিবীর কবিতা কখনো মৃত হবে না। ঠিক আছে, এবার এই যে কথাটা তিনি বললেন, এই যে কনক্লুশনটা দিলেন, এটাকেই তিনি প্রুভ করলেন বাদবাকি কবিতার মাধ্যমে। তাহলে ফার্স্ট লাইন যেটা আমরা কবিতায় পড়ছি, আসলে সেটা কিন্তু একটা ফাইনাল ডিসিশন। এই ডিসিশনটাই পরবর্তী 13 লাইনে আমরা তার প্রুফ দেখতে পাবো। ওকে, এবার প্রশ্ন হচ্ছে পৃথিবীর কবিতা বলতে কী বোঝানো হয়েছে? দেখো, পৃথিবীর কবিতা মানে হচ্ছে দ্য মিউজিক অফ আর্থ। এবার বলবে মিউজিক অফ আর্থ কি? পৃথিবীর আবার মিউজিক হয় নাকি? প্রত্যেকটা জিনিসেরই একটা মিউজিক থাকে। এখানে মিউজিক বলতে ছন্দবদ্ধতা, রিদম। ঠিক আছে, আমাদের মানব শরীরে যেমন হার্ট একটা নির্দিষ্ট রিদমে, সিস্টেল ডায়াস্টোলিক যে ব্যাপারটা আমাদের মধ্যে চলে, সিস্টল ডায়াস্টলটা রিদমে চলে, তো পৃথিবীও একটা রিদমে চলছে। অর্থাৎ এখানে মিউজিক অফ আর্থ বলতে বোঝানো হয়েছে পৃথিবীর প্রবাহমানতা। পৃথিবী যে একটা সিস্টেমে প্রবাহিত হয়ে চলেছে, তার যে ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিগুলো থেমে নেই। অনেক পৃথিবীতে ঝড় আসতে পারে, ভূমিকম্প আসতে পারে, ঠিক আছে, কিন্তু পৃথিবীর ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিগুলো একই রকমভাবে বয়ে চলেছে। একটা উদাহরণ দিই, ধরো এগ্রিকালচার, চাষবাস। তাই এই এগ্রিকালচার ব্যাপারটা সেই শরণাতীত কাল থেকে চলে আসছে। ঠিক আছে, কিন্তু অনেক চাষি আসছে, অনেক চাষি মরে যাচ্ছে। ফার্মাররা কিন্তু তাদের যে ফিজিক্যাল বডি, সেটা কিন্তু স্থায়ী নয়। সেটা আজ আছে এই ফার্মার, কালকে অন্য ফার্মার আসবে। কিন্তু এই যে কনসেপ্ট, এই যে এগ্রিকালচার যে ব্যাপারটা, এই যে ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি কি থেমে আছে? আরবানাইজেশন, নগরায়ন, হয়তো নগরায়নের লোকগুলো মরে যাচ্ছে, কিন্তু নগরায়নের কনসেপ্টটা কি মরে গেছে? মরে যায়নি। তাহলে এগ্রিকালচার বলো, আরবানাইজেশন বলো, এই যে পৃথিবীর যে প্রবাহমানতা, পৃথিবী একটা ছন্দবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে চলেছে, সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে রেখে, এই ছন্দবদ্ধতাকেই বলা হচ্ছে তোমার মিউজিক অফ আর্থ। এবার প্রশ্ন করবে যে মিউজিক অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কেন বললো? মিউজিক অফ আর্থ তো বলতে পারতো। দেখো, পোয়েট্রির মধ্যে কি থাকে? একটা নির্দিষ্ট রিদম থাকে, একটা নির্দিষ্ট ছন্দ থাকে। ছন্দ ছাড়া তো কবিতা হয় না। পোয়েট্রির মধ্যে একটা ফিগার অফ স্পিচ, একটা ছন্দ থাকে, একটা রাইম থাকে। ঠিক মিউজিকের মধ্যেও কি থাকে? একটা নির্দিষ্ট ছন্দ থাকে। পৃথিবীর মিউজিকের মধ্যেও একটা ছন্দ আছে। তো এই জায়গার কম্প্যারিজন থেকেই কিন্তু মিউজিককে পোয়েট্রি ইকুইভ্যালেন্ট ধরা হয়েছে, সমান ধরা হয়েছে। বোঝা গেল? সেই কারণে মিউজিক অফ আর্থ এখানে বলা হয়নি, খুব সুন্দর টার্ম ইউজ করেছে, পোয়েট্রি অফ আর্থ। অর্থাৎ পোয়েট্রিরও ছন্দ থাকে, মিউজিকেরও ছন্দ। এই সেন্সে দুটোকে কম্পেয়ার করে পৃথিবীর কবিতা যেন কখনোই শেষ হয় না। এইবার কেন শেষ হয় না সেটাই কিন্তু কবি দুটো সিম্বল দিয়ে বুঝিয়েছে, একটা গ্রাসহপারের মাধ্যমে, একটা ক্রিকেটের মাধ্যমে। কিভাবে সিম্বলের মাধ্যমে তিনি বুঝিয়েছেন সেটাই এখন আমরা পড়তে যাচ্ছি। ওকে, দেখো এখানে বলছে অল দ্য বার্ডস, সমস্ত পাখি যারা প্রখর সূর্যের তাপে হাঁপিয়ে ওঠে বা ক্লান্ত হয়ে পড়ে। এখানে অল দ্য বার্ডস কাকে সিম্বলাইজ করছে? অল দ্য ট্রানজিয়েন্ট এলিমেন্টস অফ নেচার, প্রকৃতিতে যারা ক্ষণস্থায়ী তাদেরকে সিম্বলাইজ করছে হচ্ছে অল দ্য বার্ডস। অন দ্য আদার হ্যান্ড গ্রাসহপার কাকে সিম্বলাইজ করছে? যারা এই প্রবাহমানতাকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ পার্মানেন্স ব্যাপারটাকে সিম্বলাইজ করছে। তাহলে বোঝা গেল যে কবি এখানে একটা কনফ্লিক্ট তুলে ধরেছে, যে বিটুইন ট্রানজিয়েন্ট এলিমেন্টস অফ নেচার
নেচার অ্যান্ড দ্য পার্মানেন্ট এলিমেন্ট অফ নেচার। ট্রানজিয়েন্ট এলিমেন্ট কার দ্বারা বোঝানো হয়েছে? অল দ্য বার্ডস। আর পার্মানেন্ট এলিমেন্ট কার দ্বারা বোঝানো হয়েছে এখানে? গ্রাসহফারের দ্বারা। ওকে, তাহলে বুঝে গেলে। তাই বলছে যে এই যে ট্রানজিয়েন্ট ব্যাপারগুলো, এগুলো যখন আমাদের পৃথিবীর যে আমার যে অবস্ট্যাকেলগুলো আছে, এই অবস্ট্যাকেলগুলো যখন হাঁপিয়ে ওঠে, তখনও এই গ্রাসহফার যে প্রবাহমানতার প্রতীক, যে পার্মানেন্ট জিনিসের প্রতীক, সে কিন্তু তার গান থামিয়ে দেয় না, সে কিন্তু গান করে যায়, সে কিন্তু লিড নিয়ে নেয়। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেও, এই গরমটা এখানে বলতে পারো অবস্টাকেল। এখানে সামার লাক্সারিয়ানে যে হট সানটা কী বলছে? এটা অবস্টাকেলের প্রতীক। এই প্রচণ্ড অবস্টাকেলের মধ্যেও হি হ্যাজ নেভার ডান, সে কখনোই হাঁপিয়ে ওঠে না। নেভার ডান মানে এখানে হাঁপিয়ে ওঠে না। কেন হাঁপিয়ে উঠবে? কারণ তো সে তো প্রবাহমানতার প্রতীক, সে তো পার্মানেন্সের প্রতীক, সে হাঁপিয়ে ওঠে না। সে তার আনন্দের দ্বারা মাঝে মাঝে যদি হাঁপিয়েও ওঠে, সে হালকা করে, এখানে হাঁপিয়ে ওঠে মানে ক্লান্ত হয়ে ওঠে, কিন্তু সে তার গানটা থামিয়ে দেয় না, গান কিন্তু কন্টিনিউ করে যায়। তাই সে তখন আস্তে প্লেজেন্ট উইডের উপরে, সুন্দর আগাছার উপরে সে আশ্রয় নেয়, কিন্তু উইদাউট স্টপিং হিজ মিউজিক। তার মিউজিকটা থামানো ছাড়া, মিউজিক কিন্তু থামায় না, সে রেস্ট নিতে পারে কিন্তু মিউজিক কিন্তু কন্টিনিউ করে যায়। ঠিক আছে, বুঝেছো? তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রথম যে অক্টেভে দেখতে পেলাম যে প্রচণ্ড গরমের মধ্যে বার্ডস, তারা যেটাকে ট্রানজিয়েন্ট নেচার বলছে, তারা হাঁপিয়ে গেলেও গ্রাসহফার যে পার্মানেন্টের প্রতীক, সে কিন্তু পৃথিবীর প্রবাহমানতাটাকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এবার সেকেন্ড স্ট্যান্ডায় দেখি কি বলেছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং। এই দেখো, ফার্স্ট লাইনে যেটা বলেছে সেটাই কন্টিনিউয়েশন চলছে, সেকেন্ড শেষ স্টেটেও সেই লাইনটা দিয়ে শুরু হয়েছে, যে পৃথিবীর এই মিউজিক আর্ট, পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর যে কবিতা, এটা কিন্তু কখনো সিজ হবে না, অর্থাৎ স্টপিং, সিজ কথাটা তো স্টপ, থামবে না। অন এ লোন উইন্টার ইভিনিং, এবার কি বলছে? একটা একাকী তোমার শীতের বিকেলে, হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন চারিদিকে কুয়াশা একটা নীরবতার বাতাবরণ তৈরি করেছে। জানো, শীতকালে আমরা চারিদিকে একটা লোনলি অ্যাটমসফিয়ারই অবজার্ভ করি। ঠিক আছে, ফ্রম দ্য স্টোভ, সেই ঝোপঝাড় থেকে দেয়ার শ্রিলস, তীক্ষ্ণ আওয়াজ শোনা যাচ্ছে। দ্য ক্রিকেট সং কথার অর্থ হচ্ছে ঝিঝি পোকার গান। তোমরা জানো শীতকালে ঝিঝি পোকার ডাকটা একটু বেশিই শোনা যায়, নীরব বলে। ঠিক আছে, ঝিঝি পোকার ডেকে চলেছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ওই যে চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ, একটা লোনলি পরিবেশ, তার মধ্যে যেন ক্রিকেটের গানটা একটা উষ্ণতা যোগ করেছে। এখানে ওয়ার্মথ কথাটা কিন্তু একটা বলতে পারো এটা পজিটিভিটি। ঠিক আছে, এখানে ওয়ার্মথ কথার অর্থ হচ্ছে পজিটিভিটি। এই উষ্ণতার মধ্যেও ওয়ার্মথ ইনক্রিজিং, অর্থাৎ এই আমরা জানি কোল্ড ব্যাপারটার মধ্যে একটা নেগেটিভ থাকে, এই নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটির জন্ম দিল হচ্ছে ক্রিকেটের গান। ক্রিকেটের গান যেন এই কোল্ড অ্যাটমসফিয়ারের মধ্যে একটা উষ্ণতা যোগ করলো, একটা আরামপ্রদ ব্যাপার যোগ করলো, একটা উষ্ণতা, অর্থাৎ এই ওয়ার্মথ মানে হচ্ছে এখানে সিম্বল অফ পজিটিভিটি। ঠিক আছে, অ্যান্ড সেমস টু ওয়ান, এই ক্রিকেটের গানটাই একজনের কাছে মনে হয় ইন ড্রাউজিনেস হাপলস, যে যেন অর্ধতন্দ্রাচ্ছন্ন হয়েছে, অর্থাৎ অর্ধেক ঘুমে, পুরো ঘুমায়নি, অর্ধেক ঘুম অবস্থায় একজনের কাছে মনে হয় দ্য গ্রাসহফার্স অ্যামং সাম গ্রাসি হিলস, যেন ঘাস পোকা কোনো এক ঘাসের মধ্যে থেকে, মানে পাহাড়ি যে ঘাস, সেই ঘাসের মধ্য থেকে কোনো ঘাস পোকা যেন গান করছে। অর্থাৎ কী বোঝাচ্ছে? যে একটা জিনিস এখানে বুঝতে পারছো যে আলটিমেটলি কি দেখালো, গ্রাসহফারের গান আর ক্রিকেটের গানটাকে ইকুইভ্যালেন্ট করে দিল। অর্থাৎ যে অর্ধতন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে রয়েছে, সে কিন্তু গ্রাসহফারের গান আর ক্রিকেটের গানের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি। ঠিক আছে, দ্য সং অফ গ্রাসহফার অ্যান্ড দ্য সং অফ ক্রিকেট বোথ আর ইকুইভ্যালেন্ট, দুটোই কিন্তু সমান এবং আইডেন্টিক্যাল, একই হিসাবে তারা দেখিয়েছে। তার কারণ কি? তার কারণ একটাই, কারণ এই দুটোই, ক্রিকেটের মিউজিক বলো আর গ্রাসহফারের মিউজিক বলো, এই দুটো মিউজিকই তো আসলে পার্মানেন্টের প্রতীক, এই দুটো মিউজিকই তো আসলে প্রবাহমানতাকে এগিয়ে নিয়ে যায়, এদের তো কোনো এন্ডিং হয় না, এরাই তো ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিগুলো সিম্বলাইজ করে। তাই এদের মধ্যে কোনো পার্থক্য থাকতেই পারে না। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে রূপে। গরমকালে গ্রাসহফারের ছদ্মবেশে আসে, শীতকালে ক্রিকেটের ছদ্মবেশে আসে, কিন্তু তাদের ফাংশন একই। ফাংশন কি? টু কন্টিনিউ দ্য ফ্লো, কী বলবো, প্রবাহমানতা, সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে তাদের ফাংশনটা এক, হতে পারে এজেন্ট আলাদা। গরমকালের সামারের এজেন্ট গ্রাসহফার, উইন্টারের এজেন্ট ক্রিকেট, কিন্তু এজেন্ট আলাদা হতে পারে, পরিস্থিতি আলাদা হতে পারে, কিন্তু ফাংশন একটাই।
পৃথিবীর মিউজিকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, পৃথিবীর ছন্দবদ্ধতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই যে অর্ধেক শুয়ে রয়েছে অর্ধতন্দ্রাচ্ছন্নভাবে, সে বুঝতেই পারিনি যে ওটা ক্রিকেটের গান, তার কাছে মনে হয়েছে ওটা বোধহয় গ্রাসহপারেরই গান। এটা দিয়ে কী বোঝাতে চাইলো? এটা দিয়ে এটাই বোঝাতে চাইলো যে ক্রিকেটের গান আর গ্রাসহপারের গান দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, কারণ দুটোই হচ্ছে পৃথিবীর প্রবাহমানতার প্রতীক। ঠিক আছে, এবার আমি প্রথমেই বলেছি কবিতাটার একটা বড় সিম্বলিক দিক আছে। এই গ্রাসহপার এবং ক্রিকেট দুটো ঋতুর মাধ্যমে যেটা বলছেন আমাদের প্রবাহমানতাকে নিয়ে, যে এটা কিন্তু একটা সিম্বল প্রকাশ করে, কি জানো? অপটিমিজম এবং টেনাসিটি। অপটিমিজম মানে আশাবাদী, এবং টেনাসিটি মানে এই কাজটা আমি করেই ছাড়বো, যে কোনো সমস্যা আমি দেখে নেব। দেখো অপটিমিজম কেন? আজকে গ্রাসহপার গরমকালে প্রচণ্ড সূর্যের তাপের মধ্যেও সে তার এনার্জিটা হারায়নি, না আমি এর মধ্যেও আমার গানটাকে আমি কি এগিয়ে নিয়ে যাব। এই যে অপটিমিজম এবং এই যে টেনাসিটি, সেটা আমরা শীতকালে ক্রিকেটের মধ্যে দেখতে পাই আর গরমকালে গ্রাসহপারের মধ্যে দেখতে পাই। তাই এটা দিয়ে আমরা কী মোরাল লেসন পাই? জীবনে বাধা প্রতিকূলতা যে কোনো কিছু আসতে পারে, কিন্তু আমাদের কিন্তু উই শুড বি অপটিমিস্টিক এনাফ, উই শুড হ্যাভ দ্যাট টেনাসিটি টু কোপ উইথ এনি প্রবলেম হোয়াট এভার কামস ইন আওয়ার লাইফ। ওকে, দ্যাটস ফাইনাল। তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও যদি পেতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।